মুক্তিযুদ্ধের সিরাজগঞ্জের কামারখন্দের প্রত্যন্ত গ্রাম জাঙ্গালিয়া গাতিতে ৫ ছাত্রসেনার উদ্যোগে গড়ে উঠেছিল পলাশডাঙ্গা যুব শিবির নামের একটি আঞ্চলিক গেরিলা বাহিনী। এক পর্যায়ে যা ৬০০ মুক্তিযোদ্ধার এক বিশাল বাহিনীতে পরিণত হয়েছিল। মুক্তিযুদ্ধে দেশের অভ্যন্তরে যে কয়টি আঞ্চলিক বাহিনী যুদ্ধ পরিচালনা করেছিল, পলাশডাঙ্গা যুব শিবির ছিল তাদের মধ্যে অন্যতম। স্টার স্পেশালে আজ দেখুন মুক্তিযুদ্ধে পলাশডাঙ্গা যুব শিবিরের বীরত্বগাথা। ৭১-এর মার্চ মাসে বঙ্গবন্ধুর ভাষণের পর দেশের অন্যান্য এলাকার মতো সিরাজগঞ্জেও অসহযোগ আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে মহকুমা প্রশাসক একে শামসুদ্দিনের নেতৃত্বে সিরাজগঞ্জে ছাত্র যুবকদের প্রশিক্ষণের কাজ শুরু হয়। এই প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন সিরাজগঞ্জ কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি লতিফ মির্জা, তৎকালীন ভিপি সোহরাব আলী সরকার ও প্রো ভিপি লুৎফর রহমান মাখন সহ ছাত্রনেতারা। এখানে সিরাজগঞ্জে যখন আন্দোলন শুরু হয়, সিরাজগঞ্জ উত্তাল এবং বিভিন্ন জায়গায় ট্রেনিংও দেওয়া হয়, লাঠি দিয়ে ট্রেনিং দেওয়া হয়। এইভাবেই আন্দোলন গড়ে ওঠে ব্যাপকভাবে। এখানে এসে আমাদের সঙ্গে যোগ দেন আমাদের সিরাজগঞ্জের মহকুমা প্রশাসক একে এম শামসুদ্দিন সাহেব। যখন উনি আমাদের সঙ্গে যোগ দেন তখন আমাদের শক্তিটা আরও বৃদ্ধি পেল এবং আনোয়ার হোসেন লস্কর এখানকার এসডিপিও ছিলেন, তিনিও আমাদের সঙ্গে যোগ দেন এবং তিনিই প্রথম একটা রাইফেল আমার হাতে দেন। উনি নিজে আমাকে একটা রাইফেল দেন এবং ২০ রাউন্ড গুলি দেন। আমি বলেছিলাম যে একটা রাইফেল আর ২০ রাউন্ড গুলি দিয়ে আমি কি করব। উনি বলেছিলেন এই কথা যে এই অস্ত্র দেশ স্বাধীন হলেও আমাকে হিসাব দিতে হবে, স্বাধীন না হলেও হিসাব দিতে হবে। অতএব আমার একটা বিশ্বাস আছে যে এই অস্ত্র দিয়ে কোনো অসৎ কাজ হবে না এবং তোমার মৃত্যু না হলে এই অস্ত্র খোয়া যাবে না। সেই দিনে আমি প্রতিজ্ঞা করলাম যে আল্লাহ, তুমি একটা পাক বাহিনীকে হত্যার পরে আমাকে মৃত্যু দিও। ২৫ মার্চ গণহত্যার পরবর্তীতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট দিয়ে পাকিস্তানি সেনাদের আসার খবর পেয়ে একে শামসুদ্দিন ও লতিফ মির্জার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলেন সিরাজগঞ্জের ছাত্র জনতা। ঢাকা হয়ে আসতেছে, আরিচা ঘাট হয়ে আসতেছে, আরিচা ঘাট হয়ে এইদিকে আসতেছে, ঢোকে নাই। এর আগেই আমরা এতে যে বাঘাবাড়ি ঘাটে বাধা দিই ওদেরকে। বাঘাবাড়ি আমাদের এসডিও সাহেব আমাদের নিয়ে গেলেন। একেবারে প্রথম উনি বললেন যে আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ এখানে যাতে পাক আর্মি আমাদের মধ্যে ইয়েতে যেন না ঢুকতে পারে। বাঘাবাড়ি ঘাটে টিকতে না পেরে উল্লাপাড়ার ঘাটিনা রেল সেতুতেও পাকিস্তানিদের উপর আক্রমণ করেছিলেন মুক্তিযোদ্ধারা। সেখানেও টিকতে না পেরে সিরাজগঞ্জে ফিরে আসেন তারা। ঘাটিনার ব্রিজ যাকে বলে, ওইখানে প্রতিরোধ হলো। তারপরে তো সিরাজগঞ্জ ঢুকে পড়লো, সেনাবাহিনী ঢুকলো। যখন পারলাম না, পিছে হটতে হইল, তখন আমরা পিছে এসে সিরাজগঞ্জে শেল্টার নিই। কিন্তু সিরাজগঞ্জেও টিকতে পারেননি এই ছাত্রনেতারা। তখন সিরাজগঞ্জের ছাত্রনেতারা ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তখন আমরা মহকুমা প্রশাসক এবং মহকুমা এসডিপিও সাহেবের সঙ্গে আলাপ আলোচনা করলাম যে চলেন যাই আপনারা, তাহলে আমরা এখন কোথায় যাব। আমরা তখন উনিরা বললো তোমরা শহর লিভ করো। কিন্তু দেখা গেল যে সিরাজগঞ্জেও আমরা টিকতে পারলাম না। তখন আমরা বাধ্য হয়ে যার যার মতো ছড়ে পড়ি। তখন আমরা এখানটা লতিফ মির্জা সহ সোহরাব আলী সরকার, আজিজ সরকার, আমরা বিভিন্ন সব ছাত্র নেতারা সব করে আমরা সোনগাছা নামে একটা জায়গায় একত্রিত হইলাম সিরাজগঞ্জ। টাকা পয়সা নিয়ে আমরা ওখান থেকে চলে ওই চিলগাছা চলে গেছিলাম। ওই চিলগাছায় আমরা আর্মস অ্যামিনেশন নিয়ে, ওরা আমাদের যারা লিডার সিনিয়র যারা ছিলেন, আমর ইসলাম চৌধুরী, আমির হোসেন ভুলু, আব্দুল লতিফ মির্জা, এরা সবাই বলল যে আপনারা 2 দিন সময় দেওয়া হলো। এই 2 দিনের ভিতরে আপনাদের গ্রামের বাড়িতে যে আপনার বাবা মা সবার সঙ্গে দেখা করে আপনারা চলে আসবেন। তো ওখানে আমাদের মিলিত হওয়ার কথা ছিল,
তা আমরা যখন এখান থেকে যার যার বাবা মার সঙ্গে দেখা করে সোহরাব আলী সরকার, আমি শফি, আজিজ হোসেন সরকার, মনিরুল কবির এবং আব্দুল কুদ্দুস মাখন, এই 5 জন আমরা এক হয়ে আমরা চলে যাই এতে ওই গ্রামে যাই, যে শুনি যে না লতিমি যারা ছিল এরা সবাই ইন্ডিয়া চলে গেছে। ভারত যাত্রায় ব্যর্থ হয়ে মে মাসের শেষের দিকে এই ছাত্রনেতারা সিরাজগঞ্জের কামারখন্দের জাঙ্গালিয়া গাতি গ্রামে আশ্রয় নেন। জাঙ্গালিয়া গাতিতেই পত্তন হয় পলাশডাঙ্গা যুব শিবিরের। আমার ওই বন্ধু সোহরাব আলী সরকারকে বললাম, তাহলে আমরা এখন কি করি বন্ধু? তখন বললো, বন্ধু আমার একটা মামার বাড়ি আছে, সেটা হলো ভদ্রঘাট থাকনায় জাংলাগাতি। চলে আসলাম আমার নানার বাড়ি জাংলাগাতি, কামারখন থানার ভিতরে। দুর্গম এলাকা, ওইটা দিক নির্ণয় করা যেত না, জঙ্গল এলাকা ছিল। আমরা এই 5 জন যায় ওই সোহরাবের মামার বাড়িতে উঠলাম। আমি, সোহরাব আলী সরকার, আব্দুল আজিজ সরকার, শফিকুল ইসলাম শফি, মনিরুল কবির। ওই রকম জায়গায় থাকার পরে আমার গ্রাম থেকে কিছু ছেলে গেল, প্রায় 10-12 জন, কান্দাপাড়া থেকে। ভোরবেলা আমরা রওনা হলাম, রওনা হয়ে সে চরে গেলাম, যাই দেখি যে না, মিথ্যা কথা, আর এখানে কোনো না, ওই কোনো মুক্তিযোদ্ধা টোদ্ধা নাই, ওই সব পালায় এসে রয়েছে এখানে, এইসব লোক। আবার ওখান থেকে রাত্রিতে পার হয়ে আসলাম জাংলাগাতি। জাংলাগাতি আমরা যখন স্থাপন করলাম, আমাদের যে কিছু আর্মস, এই যে এসডিপি সাহেব এরা যেগুলো আমাদের, তারা সবচেয়ে আমাদের বেশি বিশ্বাস করতো, যার জন্য তখন আমাদের আর্মস কালেকশন করে আমরা ওইটা রেখে দিলাম, হইলো তোমার এই কাজীপুর থানা একটা জায়গায় এক বাড়িতে রাখলাম। সেইটা আবার নিয়ে আসা তখন আমরা ক্যাম্প স্টার্ট করলাম। তখন লুৎফর রহমান অরুণ সহ এই রহমান ভাইরা, এরা এসা, উল্লাপাড়া আব্দুল সামাদ, এরা এসা এই আমাদের এখানে এরা ট্রেনিং শুরু করে দিল। মাখন সাহেবকে দায়িত্ব দিয়ে আমাকে প্যারাস থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি পলাশডাঙ্গা যুব শিবিরে যোগ দিই, এবং যোগ দেওয়ার পরে মির্জা সাহেব আমাকে বললো, ভাই আজকের থেকে আপনি ট্রেনিংও চালাতে থাকবেন এবং অস্ত্র কীভাবে কোথার থেকে উদ্ধার করবেন আপনার খুব দায়িত্ব রইল। তা আমি বলছিলাম, আমাকে ভাই 7টা দিন সময় দিতে হবে, তার কারণ আমাকে 4টা ছেলে দিবেন। সেই 4টা ছেলে এত সাহসী হওয়া দরকার যে যেখানে হুকুম করব সেখানে যাবে, কিন্তু সে যে কোনো মুহূর্তে সেই ছেলে কিন্তু আর্মির গুলিতে মারা যেতে পারে। তখন 4টা ছেলে দাঁড়ায় গেল, আমরা যাবো আপনার সাথে। তখন সেই 4টা ছেলে নিয়ে আমি গেরিলা ট্রেনিং 3 দিন করানোর পরে মির্জা সাহেবকে বললাম যে কিছু টাকা আমার প্রয়োজন। আমি একটা ছেলেকে দিয়ে কিছু হাঁস মুরগি কেনালাম, আর একটা ছেলে দিয়ে কিছু পাটশোলা কেনালাম, আর একটা ছেলে দিয়ে এই খবরের কাগজ কেনালাম। এই 3 জনকে দিলাম হলো ওই কোথায় কোথায় ক্যাম্প আছে, সেই ক্যাম্পের মানে সেইখানে যায় তোমাদের 2 পয়সা লস যায় তাতে আপত্তি নেই, কিন্তু সেই ক্যাম্পে বিক্রি করতে হবে। ওদের সঙ্গে একেবারে বন্ধুসুলভ ব্যবহার করে তাদের সঙ্গে থাকবে, এবং তাদের অস্ত্র কী আছে, মানুষ কয়জন আছে, কোথায় থাকে, কখন খায়, কী সমাচার, এগুলো একেবারে তাদের সঙ্গে ওতপ্রোত জড়িত হওয়া লাগবে। আর একজনকে রাখলাম তাদের 3 জনকে মানে অবজারভেশনে রাখার জন্য। এরা ওই সমস্ত দিন ওখান বিলেই ওই মানে ক্যাম্পের মধ্যেই থাকে, ওই বিক্রি করে, খবরের কাগজ বিক্রি করে, শোলা বিক্রি করে, মুরগি বিক্রি করে ইত্যাদি, এগুলো করে ওই খবর টবর নিয়ে আসে ওই মানে যে অবজারভেশন আছে তাকে বলে, সে আসে আমাকে বলে। আমি আসা মানে স্যাঙ্গুইন হওয়ার পরে সেই সময় আমি আসা পরিচালককে বলি, মানে মির্জা সাহেবকে বললে উনি বলছেন যে আপনার সুবিধা মতো আপনি সেই ক্যাম্প অ্যাটাক করবেন এবং সেখান থেকে অস্ত্র সংগ্রহ করবেন। আমি ঠিক সেইভাবেই অস্ত্র সংগ্রহ করা শুরু করলাম। পরবর্তীতে আমরা ওখান থেকে
এই একটা অপারেশনে গেছিলাম আমরা সয়দাবাদে। ওখান থেকে আসার পরে এই লতিফ মির্জা, অরুণদা এরা ভারত থেকে চলে আসলো। বাহিনীর নাম সে কারণে পলাশডাঙ্গা যুব শিবির রাখা হয়েছিল। তখন একটা নাম দরকার, যে ওরা বললো যে আজ একটা নাম বের করো। আমাকে ওরা বললো যে একটা নাম, নিক নাম দাও, যাতে আমরা যদি বলি যে জ্যাংলাগাতি, তাহলে এসে তো ওই সিটি যদি হস্তান্তর হয় কোথাও, তাহলে গ্রামকে গ্রাম পুরে করে দেবো। সিরাজউদ্দৌলার যে পতন হয়েছে, সেই যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ পলাশীর প্রান্তরে একদম গ্রাম অঞ্চলেই তো হয়েছে। তো ওই পলাশীর নামটা মনে পড়লো যে পলাশডাঙ্গা, এই পলাশী ডাঙ্গা মানে একটা পার, ওটা দেখবেন যে একটা লেক আছে, ওই লেকের পারে ডাঙ্গা। আমরা সবাই যুবক, আর শিবির মানে সংগঠন, এই যে পলাশডাঙ্গা যুব শিবির। ঠিক আছে, তখন তো নাম লেখা হলো পলাশডাঙ্গা যুব শিবিরটা। খুব একটা বেশি ব্যবহার করে নাই, পলাশডাঙ্গা পর্যন্ত লিখলে মানুষ বুঝতে পারছে যে এটা। প্রথম দিকে বাহিনীর মুক্তিযোদ্ধারা চান্দু শেখের বাড়িতে থাকলেও এক পর্যায়ে মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়লে হরেন্দ্রনাথ বসাকের বাড়িতে দুটি ঘরের একটিকে অস্ত্রাগার ও আরেকটিকে বসবাসের আশ্রয়স্থল হিসেবে বেছে নেন মুক্তিযোদ্ধারা। ধীরে ধীরে আসা শুরু করে দিল। তখন আমরা হারান বসাকের বাড়ি গেলাম এবং ওই কালীবাড়ি ভদ্রঘাটে আসলাম, বিভিন্ন জায়গায় রশিদদের বাড়িতে গেলাম, যা বিভিন্ন জায়গায় বিভিন্ন হিন্দু বাড়ি, সুকুমারদের বাড়িতে গেলাম। ওই হারান বসাকের বাড়িতেই আমরা ছিলাম এবং হারান বসাকে ওখানে ছিল লতিফ মির্জা, সরফ ভাইরা এরা কজন, আর আমরা ছিলাম আওয়ালের বাড়ি, আওয়াল ভাইয়ের বাড়ি। হ্যাঁ, তখন আমরা বাড়িতে আসছিলাম, রাঞ্জা বেড়ে খাওয়াইছি, পাড়ার বাবাকে খাওয়াইছি, আমরা খাওয়াইছি। ক্যাম্প করছিল, ঘর আসছিল, এনে একটু ইটুটুক বেড়া লাগো, ওই ঘরের মধ্যে বাবা কি থুইছে, দক্ষিণ দিয়ে ঘর আসছিল, ওই ঘরের মধ্যে বাবা কষ্ট ভাবতে শিখছি। আর আমরা রাত্রে তো এখানে আসপারি নিয়ে আমরা 10টায় খাইয়া ঘর বলে গেছি, কাজে আপনারা জানি মোরা আইসেন না, আমরা নাম বদলাম। 17 জুন ভোরে পাকিস্তানি সেনারা ভদ্রঘাটে পলাশডাঙ্গা যুব শিবিরের ক্যাম্প আক্রমণ করে। অচমকাভাবে 17 জুন রাত্রিতে আমাদের ক্যাম্প অ্যাটাক হয়ে গেল। ভোরবেলা খুব ভোরে ক্যাম্প অ্যাটাক হয়ে গেল। ফাইটের দিনে আমার নাইট ডিউটি ছিল ভোরে। হ্যাঁ, ভোরে আমি রাইফেল নিয়ে পাড়া দিচ্ছি, এর ভিতরে একটা খালি গায়ে একটা লোক দৌড়া আসলো, আসা বললো ভাই আর্মি এসে গেছে, আপনার একটু সাবধান হন। তো লোকে ধরতেও পারলাম না, তার কলার কোনো শার্ট টার্ট নেই তো, খালি লুঙ্গি কাছা দিয়ে এসছে। পরে আমি যে ওই লতিফ মির্জাদের ওখানে গেলাম, যে তাদের ডেকে বললাম ভাই আর্মি কিন্তু এসে গেছে, তাড়াতাড়ি রেডি হন সবাই। আমাদের গ্রুপে খবর দিলাম, তারপরে এই সাইডে পাঠা দিলাম ওই উল্লাপাড়া এই গ্রুপকে। এরা রেডি হতে হতে ওরা ওখান থেকে চ্যালেঞ্জ ফায়ার দিল আর্মি। ভোর প্রায় 5টার থেকে যুদ্ধ শুরু হয়, প্রায় 10:30 11টা পর্যন্ত আমাদের সঙ্গে ফাইট চলে। তা আমাদের তো আর্মস অ্যামিনেশন খুব কম ছিল, যদি আমাদের রাইফেল ছিল, ওদের তো শর্ট মানে মডার্ন আর্মস একদম। তো ওদের ওই আর্মসে ওদের গুলি গেছে, আমরা অতক্ষণ টিকে থাকতে পারিনি। আমরা যতক্ষণ গোলাগুলি করছি এটাই অনেক। তারপর আমরা 11টার দিকে আমরা ওখান থেকে চলে আসি। ওখান থেকে আমাদের গ্রুপ 2টে ভাগ হয়ে যায়। লতিফ মির্জা, অরুণদা, সোহরাব ভাইরা এরা একটা গ্রুপ নিয়ে এরা চলে যায় হলো দিয়ে বেলকুচির দিকে। মুক্তিযুদ্ধকালীন সময়ে পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধারা সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও বগুড়া পর্যন্ত বিস্তৃত ছিল। এই বাহিনীর মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন ছোট বড় অন্তত 51টি যুদ্ধে। বিভিন্ন জায়গায় মানে আমরা ঘোরাঘুরি শুরু করে দিলাম। ঘুরে আমরা তারপরে ধীরে ধীরে নওগাঁ যাই, প্রতাপদিঘি যাই, কৈডাঙ্গা, মানে এর শেষ নাই। কৈডাঙ্গা ব্রিজ, বিলপাশার ব্রিজ, সাথিয়া, ওদিক বগুড়া, বেড়া, বিভিন্ন জায়গায় মানে নৌকা আমাদের তখন ওই বেদের বহরের মতো আমাদের নৌকা সব ছোটা শুরু করলো। পলাশডাঙ্গা যুব শিবিরের বড় যুদ্ধগুলোর মধ্যে অন্যতম ছিল জুলাই মাসে তারাস থানা আক্রমণ। আমাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনার তারাস থানা অপারেশন করা লাগবে। অপারেশন করার যখন অর্ডার হইল, আমাকে তার আগে 2 দিন আগে আমাকে ছুটি দিল যে আপনি তারাসে যান। আমি 2 দিন এখানে আসে থাকার পরে এখানকার যে দারোগা সাহেব আসিল, দারোগা সাহেবকে বললাম, দারোগা সাহেবের সাথে আমার আবার খুব একেবারে ফ্রেন্ডশিপ ছিল। উনিকে আমি বললাম ভাই
আপনার থানা আমি অপারেশন করব। আপনাকে কোনো রকমের ক্ষতি করব না, তবে আপনি একটা কাজ করবেন, যেদিন অপারেশন করব সেই দিন আপনাকে জানাবো, আপনি কোনো সিপাই যেন মানে বাইরে গুলি না করে। ওটা থেকে এসে নৌকায় আমরা সব 3খান নৌকা আসছিলাম, এসে আমরা নামলাম ওই ডাকবাংলার ওই সাইডে নামে, তারপরে এই যে মার্চ করে আসে। ওই দিন আবার এক বিহারি কনস্টেবল ছিল, সে ওই দিনে ডিউটি পড়ছে এই রাত 9টার সময়, আমার অপারেশনের টাইম 9টায়। তো ওই বেচারা আমরা একটা মানে সিগন্যাল দিলাম একটা গুলির, তো সেই গুলির সিগন্যালে উনি আর একটা সিগন্যাল দেওয়া বাদ দিচ্ছে, ডাইরেক্ট গুলি করলো আমার দিকে। দূর থেকে একটা গুলি করলাম যে থানাওয়ালা জানায় দেয় যে আমরা কিন্তু আসছি, মানে তার সঙ্গে কথা ছিল যেভাবে। উনি সিপিকে বলছে যে আউলাদানরা গুলি চালায়ও না, অসুবিধা হইতে পারে। তো ও কিছুতেই শুনতেছে না, গুলি করতেছে। তো আমাদের একটা মানে মুক্তিযোদ্ধা ছিল, খুব সাহসী, সে ক্রলিং করে যায়, এই তার কাছ থেকে বোধ হয় 50 হাত দূরের থেকে একেবারে দেখে ডাইরেক্ট গুলি করছে সেই সিপাইকে। গুলি লেগে সে পটাং পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন সে সিগন্যাল দিল আসার, আমরা হুড় করে ঢুকে পড়লাম থানার মধ্যে। ঢুকে পড়ে একই ব্যানার দিয়ে সার্চ করে সব মেরে ফেলায় দেওয়ার পরে যারা থানাওয়ালা দারোগা সাহেব বসে আছে চেয়ারে, তাক আস্তে পিঠ মরে দিয়ে বাঁধে চেয়ারের সাথে বাঁধে থুয়ে দিলাম, চোখ গামছা দিয়ে বেঁধে দিলাম। দিলে আমরা যখন সব মানে বাড়ি করে নিয়ে থুয়ে চলে গেলাম নৌকায়। তারপরে সে শিখে লাগাচ্ছে, বাবা আসলে আমার থানা লুট হয়ে গেল, হ্যান ত্যান ইত্যাদি। আমরা 37টা নিলাম হলো 303, আর একটা নিলাম LMG, আর গোলা বারুদ অনেকগুলো, প্রায় 2 বাক্সের মতো গোলাগুলো বারুদ পাইলাম। এগুলো নিয়ে থুয়ে আমরা আমার মতো চলে গেছি। মুক্তিযুদ্ধকালীন সময়ে পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধারা নিয়মিতই রাজাকার ক্যাম্পে অতর্কিত আক্রমণ চালাতেন। এসব আক্রমণে রাজাকারদের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে। গ্রামে গ্রামে গিয়ে আর কি রাজাকার আছে তাদের ছোটোখাটো অপারেশন করলাম। 16 অক্টোবরের দিকে মানে যুদ্ধের শেষের দিকে আসে, ওখান থেকে 16 রাজাকার ক্যাম্প অপারেশন করার পরে আবার চলে আসে পর কিছুদিন পরে আবার আমরা আবার ইয়েতে অপারেশন কালিয়া ব্রিজ ওখানে 18 জন রাজাকার মারা হয়, অস্ত্র এবং তাদের অস্ত্রশস্ত্র আমরা ইয়ে করে। মুক্তিযুদ্ধে পলাশডাঙ্গা শিবিরের সর্ববৃহৎ যুদ্ধ ছিল 11 নভেম্বর তারাস থানার নওগাঁ যুদ্ধে। টানা 10 ঘন্টার এই যুদ্ধে 130 জন পাকিস্তানি সেনা ও রাজাকার নিহত হয়েছিল। সেদিন আমরা এখানে আসছিলাম কয়েকটা ব্রিজ অ্যাটাক করার জন্য, ঝাওল ব্রিজ, কালিয়াহরপুরি ব্রিজ, যেখানে রাজাকাররা আছে। আমাদের একজন অ্যাস্ট্রোলজার ছিল, বড়াল ব্রিজ স্কুলের হেডমাস্টার আনিসুর রহমান, উনি গণনা করতে পারতো ভালো। তো তখন উনি বলল যে আমাদের ক্যাম্প তো বোধহয় অ্যাটাক হইতেছে, ওরা আমাদের আক্রমণ করবে যে জায়গাটা বিশাল জায়গা, শুকনা, ওখানেই ওদের অ্যাটাক করার কথা ছিল। তখন আমরা বৈশাখ 4টার সময় বৈশাখ বললাম যে না, এখানে থাকা যাবে না, আমাদের শেল্টার নিতে হবে এতে নওগাঁতে ওই যে জমি উঁচু নিচু আছে, জঙ্গল আছে, হ্যাঁ থাব্রো জঙ্গল আছে, ওখানে আমাদের পৌঁছতে হবে, ওখানে যুদ্ধ করবো আমরা। তখন লতিফ মির্জা বললো যে ঠিক আছে তাই চলো। আমরা ওখান থেকে নৌকা, পানি কম, তার ভিতরে ঠেলে নিয়ে এসে রাত 4টার সময় নওগাঁতে পৌঁছার পরেই সবাইকে অর্ডার দেই পজিশন নেওয়া, মানে অ্যাটাকটা করবে আমাদের ওই জায়গায়। তা আমরা ফাঁকি দিতেছি, ওখানে যায় পাবে না, ওরা তো ব্যাক করবে,
ব্যাক করলে আমরা তো পজিশন মতো থাকবো। তখন আমাদের এইরকম এক লোক দৌড় ফেলে এসে করলো যে আর্মি যে নৌকা মাজার মিলে এসে সব এসে গেছে, আপনারা সব প্রস্তুতি নেন। এই কথার পর আমরা সেই সব ঘুমের থেকে উঠে যার রাইফেল টাইফেল নিয়ে তাড়াতাড়ি রেডি হয়, কমান্ডারদের দিলাম যে পজিশন তো আমাদের আগের দেখানোই আছে, যার যার পজিশনে চলে যাও, যে যেখানে গেছে ওখানেই আর্মি, যেখানে গেছে ওখানেই আর চারপাশে ঘিরে ফেলছে। হ্যাঁ, ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পরে আমি আর অরুণ দুইজন, অরুণকে বললাম যে আমাদের এখন কি করা উচিত। ও আর্মির লোক, তো বললো যে স্যার প্রতিটা মুক্তিযোদ্ধা যদি আপনাকে দেখে দ্বিগুণ শক্তি পাবে। বললাম চলো প্রত্যেকের কাছে যাব মৃত্যুর আগ পর্যন্ত। তা আমাদের কাছে 7-8 জন ছিল, আমরা 7-8 জন আমার গার্ড টার্ড দিয়ে যাই, ওই খালি ইশারা করতেছে আমরা আছি চালাও। ওই দেখলেই বলে স্যার এদিকে সামনে মিলিটারি, বললাম চালাও গুলি। ওইরকম করতে করতে এসে একটা পুকুর, ভানু সিংহের পুকুর, বিশাল পুকুর, পুকুরের ওই পারে আর্মিরা হেভি মেশিন গান লাগাইছে, লাগায় আমার ছেলেদেরকে ফায়ার করতেছে। আমার ছেলেরা ধান ক্ষেতের মধ্যে, ওরা বলতেছে সম্মুখে আর্মি। বললাম যে আর্মি থাক, চালায় যাও গুলি। অরুণ করলাম যে আমাদের কি করা উচিত এখন? বলে ওই শালা মেশিন গানওয়ালাকে উঠাইতে হবে। তাহলে কি করতে হবে? এপার থেকে আমরা গুলি করব। তখন এপার থেকে আমরা গুলি চালাই, চালানোর পরে ওরা কিছুটা পিছিয়ে যায়, আমাদের সালফল চুপ থাকে, আমরা এখান থেকে ফায়ার করি ওদের উপর। ওরা ওদের বন্ধ করে আমাদের উপর ফায়ার করে, তখন ওরা ওদের উপর ফায়ার করে। এইরকম চলতে থাকলো প্রায় আধা ঘন্টা। অরুণকে বললাম যে এইভাবে তোলা যাবে না, যুদ্ধ ওরা করতেই থাক, আমরা পিছন দিয়ে ঘুরে উঠব। আমন ধান আছে, আমন ধানের ভিতর দিয়ে তখন আমরা 7-8 জন আমন ক্ষেতের ভিতর দিয়ে পিছন দিয়ে উঠে একদম পিছনে যায়, মানে ওদের পিছনে যায়, এরকম এরকম করে হ্যাঁ শুয়ে থেকে ফায়ার করতেছে। তো ফায়ার করার সাথে সাথে ওই মেশিন গানওয়ালা ও খালি গুলি খেয়ে চিত হইল, আর গুলি দিল দৌড়। আর যেটা গুলি করে ওইটাই, হ্যাঁ যেটা গুলি করে ওইটাই পড়ে, যেটা গুলি করে ওইটাই পড়ে। আপনারা ওটা কন্ট্রোল করে ফেলছেন? হ্যাঁ মেশিন গান পুরা, হ্যাঁ মেশিন গান কন্ট্রোল করে ফেলছে। ওরা যেই মাঝামাঝি আসবে, জাম্প করে যেই বললো হ্যান্ডস আপ, যদি হ্যান্ডস আপ হয় ভালো, আর যদি না হয় তাহলে তোরা গুলি করবি, আমি উপর হয়ে পড়বো। হাবিলদার হ্যান্ডস আপ হয়েছে, হাতিয়ার ফেঁক দেওয়া, হাতিয়ারও ফেঁকে দিছে। আর দুইটা যে ছিল, এই দুইটা বাঙালি কা সাথ কোই মুলাকাত নেই কিয়া। আমার সঙ্গে সঙ্গে লোক এসে গেছে, তো স্যার এটা আমরা মারি, কেলে মার, ও দুইটা মেরে ফেলে দিল। তখন ওই হাবিলদার আবার বলছে এই ঘর মে হ্যাঁ, একটু দূরে একটা সোনের ঘর, এখনও মনে আছে আমার, দক্ষিণ দিকে আর দরজা, আর একটার দরজা হলো পশ্চিমের দিকে। পশ্চিমের দিকে আছে হাবিলদার মেজর, আর এইটাই আছে ক্যাপ্টেন। তা আমরা তখন 3 জন বললাম চলো যাই। যে সেরে ওই প্রথমেই দরজা লাথি দিছি, ওই যে ক্যাপ্টেন বসে রয়েছে, ওই যে মাছা পাতে নাই গ্রাম দেশে, ওর নিচে এরকম করে বললাম হ্যাঁ বাড়াও, মানে SMG-টা থুইছে দরজার সাথে এরকম এলান দিয়ে, ওটা তো কাঁধে নিছি, নিয়ে বের করে নিয়ে আসলাম। ওই রুম থেকে বের করলো সুবেদার মেজরকে, তার হাতে গুলি লাগছিল, গুলির মধ্যে ওই ব্যান্ডিজ ঢুকাই দিচ্ছিল আর কি। ওর কাছ থেকে নিলাম একটা আর ওর একটা, তখন 12 জনকে একসাথে করে পাঠাই দিলাম মির্জার কাছে।